প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত ক্লাসে তোমার প্রমাণ কোষ বিভব সম্পর্কে আলোচনা করেছিলাম। এটি আজকে আমরা একটু বিপরীত ক্রমে, অর্থাৎ অপ্রমাণ অবস্থায় কোনো কোষের কোষ বিভব কীভাবে নির্ণয় করা যায়, এটি বিজ্ঞানী নার্নস্ট একটি সমীকরণ প্রতিষ্ঠিত করেন। এই নার্নস্টের সমীকরণ মতে অপ্রমাণ অবস্থায়, যেমন আমরা জানি প্রমাণ অবস্থায় তড়িৎ কোষের যে তড়িৎ বিশ্লেষ্য লবণটি থাকে তার ওই দ্রবণের ঘনমাত্রা 1 মোলার থাকে এবং তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থাকে। কিন্তু যদি দ্রবণের ঘনমাত্রা 1 মোলার না হয়ে অন্য যে কোনো ঘনমাত্রার দ্রবণ হয় এবং তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেলসিয়াস না হয়, তখন আমরা কিভাবে ওই কোষের কোষ বিভব নির্ণয় করব। এটি নির্ণয় করার জন্য আমাদের নার্নস্ট সমীকরণ ব্যবহার করতে হবে। তাহলে নার্নস্ট সমীকরণ মতে আমরা একটু দেখি কিভাবে কোনো কোষের কোষ বিভব নির্ণয় করা যায়। তো প্রথমে আসি আমরা একটি পরিচিত কোষ নিয়ে শুরু করি, সেটি হলো ড্যানিয়েল কোষ। তোমরা জানো যে ড্যানিয়েল কোষের ক্ষেত্রে দুইটি চেম্বার থাকে। এই দুইটি চেম্বারের মধ্যে একটি চেম্বারে, অর্থাৎ একটি কোষের মধ্যে তোমার একটি পাত্রের মধ্যে কপার সালফেট দ্রবণ এবং কপার তড়িৎদ্বার। এটি আমরা একটু লিখে দেখাই, তাহলে বুঝতে পারবে। এটি হলো, এখানে দুইটি পাত্র, একটি খেয়াল করো, এখানে কপার সালফেট দ্রবণ, এখানে জিঙ্ক সালফেট দ্রবণ, বা এখানে নিলাম জিঙ্ক সালফেট দ্রবণ। প্রথমটাতে জিঙ্ক সালফেট, যেহেতু আমরা এই জিঙ্কটা অ্যানোডে থাকবে, এটি কপার সালফেট দ্রবণ। এখানে আমরা দুইটি তড়িৎদ্বার, এখানে জিঙ্ক দণ্ডটি জিঙ্ক সালফেট দ্রবণে এবং কপার দণ্ডটি কপার সালফেট দ্রবণে আমরা ডুবিয়ে রাখলাম। এটি হলো জিঙ্ক দণ্ড, এটি কপার দণ্ড, এটি ক্যাথোড আর এটি অ্যানোড। এটি অ্যানোডে রাখবো, তখন তো আমরা দেখব যে এখানে একটি কোষ তৈরি হবে। এটি আমরা এখানে বিভব পার্থক্য পরিমাপ করতে পারবো। এখানে দেখো দুইটি কোষের মধ্যে কিন্তু কোনো সংযোগ নেই। তাহলে এই সংযোগ স্থাপনের জন্য আমরা লবণ সেতু ব্যবহার করব, যাতে আয়নের চলাচলটা স্বাভাবিক থাকে। এটি আয়নের চলাচল স্বাভাবিক রাখার জন্য এখানে লবণ সেতু, এখানে এটাকে আমরা বলি লবণ সেতু। তাহলে এখন দেখে নাও যে এই ড্যানিয়েল কোষটির ড্যানিয়েল কোষ এর সাংকেতিক প্রকাশ আমরা এখানে দেখছি। দেখো, জিঙ্ক 2+, এটি তোমার জারণ বিভবে আছে। এরপরে এটি হলো লবণ সেতু, কপার 2+, কপার। এটি হলো আমরা দেখতে পাচ্ছি যে এটি হলো তোমার ড্যানিয়েল কোষের সাংকেতিক প্রকাশ। তাহলে এই ড্যানিয়েল কোষের মধ্যে দুটি তড়িৎদ্বার আছে। এখন এই দুটি তড়িৎদ্বার, একটি হলো জিঙ্ক আর একটি হলো কপার। জিঙ্ক আছে জারণ বিভবে আর কপার আছে তোমার বিজারণ বিভবে। এখন দেখো, আমরা যদি দুইটাকেই বিজারণ বিভব নির্ণয় করি, এটি বিজ্ঞানী নার্নস্টের সমীকরণ মতে, তাহলে নার্নস্টের সমীকরণ মতে আমরা যদি লিখি নার্নস্ট ইকুয়েশন অনুযায়ী জিঙ্কের এটির বিজারণ বিভবের তার যে কোনো গণমাত্রায় আমরা যদি তার তোমার বিজারণ বিভব নির্ণয় করি, অর্থাৎ এই কোষটির, অর্থাৎ এই যে পাত্রটির মধ্যে যে কোষ বিভব হবে সেটি আমরা নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব ইএমএফ অফ এই যে জিঙ্ক ইলেকট্রোড। তাহলে সেক্ষেত্রে কি আসবে, জিঙ্ক 2+ এর বিজারণ বিভব জিঙ্ক ইকুয়াল কি হবে,
অ্যাকর্ডিং টু নার্নস্ট ইকুয়েশন একটু আমরা খেয়াল করি, সেটি হলো যে এর প্রমাণ বিজারণ বিভব জিঙ্ক 2 প্লাস জিঙ্ক মাইনাস RT বাই NF। এটা দেখো এখানে RT বাই NF যেটি বোঝাচ্ছে যে এখানে যে কোনো একটি তোমার বিজারণ বিভবের সমীকরণের মতে সেটি হলো এই কয়টি ইলেকট্রন এখানে মানে আদান প্রদান হচ্ছে। এখানে দেখো জিঙ্ক যখন জিঙ্ক 2 প্লাসে পরিণত হবে সে 2টি ইলেকট্রন দান করে, তাহলে এই যতটি ইলেকট্রন দান করে সেটি হলো তার এখানে হবে টুয়াইস F মানে NF, এটি টুয়াইস F RT বাই NF। তারপরে হলো তোমার লন। এরপরে দ্রবণে এই যে দ্রবণের জিঙ্ক আয়নের গণমাত্রা লন, এখানে দেখো জিঙ্ক 2 প্লাস এর কনসেন্ট্রেশন এটি। এখন দেখো এখানে এই যে জিঙ্ক 2 প্লাসের কনসেন্ট্রেশন এটি হলো এই জিঙ্ক যে তোমার এখানে আমরা তার বিজারণ বিভব নিয়েছি, এই বিজারণ বিভবের সমীকরণ হলো নার্নস্ট ইকুয়েশন হতে এটি তার যে কোনো গণমাত্রায় তার ওই কোষের বিজারণ বিভব, প্রমাণ অবস্থায় তার বিজারণ বিভব মাইনাস RT বাই এটাকে বলা হয় RT বাই NF, আর এটা হলো লন কিউ মানে উৎপাদের গণমাত্রা। মানে এখানে জিঙ্ক যে দ্রবণে আসবে সেই দ্রবণের যে আয়ন, এই দ্রবণের মধ্যে যে আয়নটি থাকবে সেই ধাতব আয়নের গণমাত্রা হলো তোমার এটি জিঙ্ক 2 প্লাস। তাহলে একবার আমরা যদি কপার তড়িৎদ্বারের ক্ষেত্রে লিখি এই সমীকরণটি, তখন সেক্ষেত্রে কি আসবে কপার 2 প্লাস কপার ই নট কপার 2 প্লাস কপার মাইনাস RT বাই 2 এখানে কয়টি ইলেকট্রনের আদান প্রদান করছে 2টি, তাহলে সেই ক্ষেত্রে লন এটি হলো কপার আয়নের গণমাত্রা, দ্রবণে কপার আয়নের গণমাত্রা। এই ছিল আমাদের এই নার্নস্ট ইকুয়েশন মতে দুইটি ভিন্ন ভিন্ন প্রকোষ্ঠ এর মধ্যে তাদের যে তড়িৎদ্বার থাকে সেই তড়িৎদ্বারের বিজারণ বিভব। এখন আমরা যদি একটা কোষ গঠন করি দুইটিকে নিয়ে, তাহলে তার তোমার কি হবে, তার কোষ এই কোষটির বিক্রিয়াটি আমরা যদি দেখে নেই তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে জিঙ্ক দেখো জিঙ্ক কপার 2 প্লাসের সাথে বিক্রিয়া করে জিঙ্ক 2 প্লাস আর হলো কপার, এখানে দেখো জিঙ্ক 2টি ইলেকট্রন দান করে আর কপার সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে। এখানে এই যে 2টি ইলেকট্রন সে দান করে, এখানে জিঙ্ক একটু আগে আমরা বলছি জিঙ্ক 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, আর এটা হলো কপার 2 প্লাস 2টি ইলেকট্রন। এখানে দেখতে হবে সমতা মিলাতে গিয়ে কয়টি ইলেকট্রনের আদান প্রদান হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন এটি চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটি আসবে এটি হলো কপার। এভাবে আমরা দেখলাম সমীকরণটির মধ্যে অর্থাৎ 2 মূল ইলেকট্রনের এখানে আদান প্রদান হয়েছে, অর্থাৎ 2 ফ্যারাডে ইলেকট্রন লেগেছে। তাহলে সেই ক্ষেত্রে এটা কত ফ্যারাডে, এটি ইলেকট্রনের আদান প্রদানের সংখ্যার উপর নির্ভর করবে, অর্থাৎ এখানে কয়টি ইলেকট্রন আদান প্রদান হবে সেই ক্ষেত্রে সেটা হবে তত ফ্যারাডে। যদি এখানে 6টি ইলেকট্রন আদান প্রদান হতো টোটাল, তাহলে এখানে 6F হতো। আমরা ঠিক সেইভাবে সমীকরণটি লিখব। তাহলে আমরা এটা বুঝলাম যে এই ক্ষেত্রে আমরা যদি এখন কোষ বিভবটি নির্ণয় করি, দুটি এই যে অর্ধকোষকে যদি আলাদা করি তাদের অর্ধকোষ বিভবের সমীকরণ নার্নস্ট ইকুয়েশন অনুসারে এটি। এখন যদি আমরা কোষ বিভব নির্ণয় করি তাহলে কি আসবে ই নট ই অফ দ্য সেল, যে কোনো কনসেন্ট্রেশনে ই অফ দ্য সেল, এটি কি আসবে, এটি দেখে নাও যে আমরা যদি বিজারণ বিভব নেই তাহলে ই ক্যাথোড রিডাকশন মাইনাস ই অ্যানোড রিডাকশন, আমরা যেটি আগে আলোচনা করেছিলাম। তাহলে এখন আমরা যদি এগুলো বসাই দিই তাহলে বুঝতে পারবে যে এখানে ক্যাথোড যদি রিডাকশন হয় এবং অ্যানোড যদি এই রিডাকশন হয়, তাহলে এই ধরনের অর্থাৎ বিজারণ বিভবের মাধ্যমে এই কোষ বিভবটা এই যে সমীকরণটা ই ক্যাথোড রিডাকশন ই অ্যানোড রিডাকশন, এখন আমরা সেই অনুসারে বসাবো। তাহলে এই ক্যাথোড রিডাকশন কি আসতেছে ই নট মাইনাস
RT বাই টুয়াইস এফ লন কপার 2+। আবার দেখো মাইনাস অ্যানোড ডিডাকশন, আমরা অ্যানোড ডিডাকশানে রেখেছি, তাহলে সেটি কী হবে, এটি যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এখানে দেখো আমরা যদি একবারে ডাইরেক্টলি লিখে ফেলি তাহলে, অথবা একটা ব্র্যাকেট যদি দিয়ে দিই এখানে এরকম ব্র্যাকেট যদি দিয়ে দাও তাহলে কি আসবে যে ই নট Zn2+, হ্যাঁ Zn2+ Zn মাইনাস RT বাই টুয়াইস এফ লন, এটি জিঙ্ক আয়নের ঘনমাত্রা এইটি আসবে। তাহলে মাইনাস চিহ্নটি চলে গেলে আমরা সমীকরণটি পাবো। নিচেটা দেখতে পাচ্ছ কিনা এটা লিখে নাও। এখানে দেখো ই নট কপার 2+ কপার, আমরা এখানে এটা মাইনাস RT বাই টুয়াইস এফ লন কপার 2+, আর এটা যদি গুণ দিয়ে দাও তাহলে মাইনাস ই নট Zn2+ কি হবে Zn, আর এটা হয়ে যাবে প্লাস RT বাই টুয়াইস এফ লন Zn এর অর্থাৎ জিঙ্ক আয়নের ঘনমাত্রা। এটিকে যদি আমরা সাজিয়ে উপরে লিখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই সমীকরণটি কি ধরনের হবে। এখান থেকে দেখো উপরে আসলাম আমরা ই অফ দ্য সেল, তাহলে এটি কি আসবে ই নট কপার 2+ কপার, এখানে দেখো মাইনাস এটি কি আসবে, আমরা প্রমাণ বিজারণ বিয়োগগুলো এক পাশে নিয়ে আসলাম Zn2+ Zn, আর এখানে দেখো RT লন এফ, তাহলে RT প্লাসের এটা RT বাই টুয়াইস এফ, এটা দেখো লন এটি Zn2+, এটি এরপরে কি আসবে মাইনাস RT বাই টুয়াইস এফ লন কপার 2+ আয়নের ঘনমাত্রা এটি। এখন তোমরা সর্বশেষে এটা বুঝতে পারছো যে এটি কি হবে, এটি হবে যদি আমরা দেখি এই যে ই নট ক্যাথোড, এটা ই নট অফ দ্য সেল, ই নট অফ দ্য সেল এটি ওই ড্যানিয়েল কোষ্ঠীর প্রমাণ বিজারণ বিভব, তাহলে ড্যানিয়েল কোষ্ঠীর প্রমাণ বিজারণ বিভব হলো এটা। আর এখানে আমরা দেখব যে আমরা যদি RT বাই এখানে প্লাস, হ্যাঁ এখানে দেখো একটি আছে কি, এখানে দেখো এই যে RT বাই এখানে আমরা দেখলাম এই যে এটা মাইনাস ছিল, এটাও মাইনাস, তাহলে দুইটাই মাইনাস, তাহলে মাইনাস RT বাই টুয়াইস এফ লন, আর এটা মাইনাস RT বাই টুয়াইস এফ লন কপার 2+। এখন যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নেই তাহলে আমরা দেখতে পাবো এখানে দেখো তাহলে এক্ষেত্রে কি আসবে, এটা আমরা যদি বিজারণ বিভব নিলে এগুলো প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তাহলে এটা গিয়ে এখানে এটা প্লাস হবে, এটাও প্লাসের ছিল, এটা প্লাস হবে, এটা তখন এটা গিয়ে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটি যদি এখানে প্লাস হয়, এখানে এই RT বাই টুয়াইস এফ এটি তোমার কি হবে, তাহলে এইটি এই RT বাই টুয়াইস এফ এটি তোমার কি আমরা কমন নিতে পারি, কমন নিলে আমরা সেখানে দেখব যে কি কি আসে। এটি আমরা এখন লিখে ফেলি, এটি ছিল জিঙ্কেরটা ছিল, এটা কপারেরটা ছিল প্লাসের, আর জিঙ্কেরটা আসবে আমাদের মাইনাসে এইটা, তাহলে মাইনাস এটা প্লাস RT বাই টুয়াইস এফ, এটা লন কপার 2+ মাইনাস RT বাই টুয়াইস এফ লন Zn2+। তাহলে এখানে দেখো ই নট অফ দ্য সেল এটা আসবে এই যে RT বাই টুয়াইস এফ আমরা কমন নিয়ে নিলাম, তাইলে লন উপরে চলে যাবে কপার 2+ আর নিচে আসবে জিঙ্ক 2+ আর আয়নের ঘনমাত্রা। এটি ছিল তোমার ড্যানিয়েল কোষের যে কোনো ঘনমাত্রা অপ্রমাণ অবস্থায় তাদের
কোষ বিভব। এটি ড্যানিয়েল কোষের অপ্রমাণ অবস্থায় তার কোষ বিভব। এখন আমরা যে কোনো সমীকরণ নিয়ে এই ধরনের অঙ্ক সমাধান করতে পারি। তোমরা যদি এখানে দেখো যে এই আরটি এখানে লন আছে, এটাকে আমরা লগে নিতে পারি, তাহলে লনকে আমরা চেঞ্জ করে দিতে পারি। তাহলে সেটি কি হবে, ই নট অফ দ্য সেল ইকুয়াল হবে 2.303 বাই টুয়াইস এফ। এটি দেখো আরটি, এটি আসবে আর আসবে লগ, উপরে আসবে কপার আয়নের গণমাত্রা আর নিচে আসবে এই যে জিঙ্ক আয়নের। এটি দেখো এটি এই যে তোমার এটি আসবে, এটি জিঙ্ক আয়নের গণমাত্রা আর এটি আসবে কপার আয়নের গণমাত্রা। তাইলে আমাদের সমীকরণটি কি আসবে, এখানে আমরা একটু এখানে দেখি। এটি যখন আমরা আরটি বাই এনএফ কমন নিব তাহলে লন, এটি তোমার এই লন, এটি কি আসে, এটি লন এফ, এটা যদি মাইনাসে থাকে এটা ভাগফল হয়ে যায়, তাহলে সেটি কি হবে, এটি একটি উপরে চলে যাবে আর একটি নিচে চলে আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমীকরণটি আসলো এটি কপার 2 প্লাস আর জিঙ্ক আয়নের গণমাত্রা। এখন আমরা যদি এই সমীকরণটাকে একটু ইনভার্স করে ফেলি তাহলে সেটি কি আসবে, ই নট অফ দ্য সেল মাইনাস 2.303 আরটি বাই টুয়াইস এফ, এবং সেক্ষেত্রে কি আসবে লগ, উপরে আমরা নিয়ে নেব জিঙ্ক আয়নের গণমাত্রা আর নিচে আসবে কপার আয়নের গণমাত্রা। এটি হলো তোমার নার্নস্ট ইকুয়েশন, এটি নার্নস্ট সমীকরণ। এটি অর্থাৎ এইটিকে যদি আমরা ওভারঅল প্রকাশ করি যে কোনো কোষের গণমাত্রা ই অফ দ্য সেল, এটি আসবে ই নট অফ দ্য সেল মাইনাস 2.303 আরটি বাই এনএফ। তাহলে তখন সেটি আসবে লগ, আমরা যদি দেখি যে কোনো ইয়ার গণমাত্রা, আমরা যদি এখানে বিক্রিয়ককে এবং উৎপাদকে আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক এলো, এখানে দেখো এই বিক্রিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক ড্যানিয়েল কোষের মধ্যে আমরা দেখলাম জিঙ্ক 2 প্লাস, এটি কপার 2 প্লাস কপার। এখানে দেখো কে বিক্রিয়ক, এখানে জিঙ্ক আয়নে পরিণত হয় অর্থাৎ এটি উৎপাদ, আবার কপার 2 প্লাস আয়ন এটি কিন্তু বিক্রিয়ক, অর্থাৎ সে দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। এটি দেখো, তাহলে এটি হলো জিঙ্ক কপার 2 প্লাস আর হলো উৎপাদ হলো জিঙ্ক 2 প্লাস আর হলো কপার। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এটি উৎপাদ এবং এটি হলো বিক্রিয়ক। তাহলে আমরা লিখতে পারি যে উপরে যে কোনো সবসময় এখানে কি আসবে, উপরে উৎপাদ আয়নের গণমাত্রা, এটি তার পাওয়ার হবে, যদি আমরা n সংখ্যক ইলেকট্রন দান করে থাকি অর্থাৎ n মূল ইলেকট্রন আদান প্রদান হয় তাহলে পাওয়ার n। আবার নিচে আসবে বিক্রিয়ক আয়নের গণমাত্রা, এটি আসবে পাওয়ার n। এইভাবে আমরা যে কোনো একটি সমীকরণের এটি একটি ওভারঅল সমীকরণ। এইখানে তোমরা বুঝতে পারো যে লন থেকে আমরা যখন লগে আসব তাহলে এখানে লগ এক্স, এটা দেখো লন এক্স ইজ ইকুয়াল, সব এটা তোমরা শিখে নেবে, লন এক্স ইজ 2.303 এক্স এরকম। তাহলে আমরা যদি লনের যে কোনো মান আমরা পেতে চাই তাহলে সেটা মান বসাইতে হবে আমাকে কি 2.303 লগ এক্স, এটি 2.303 লগ এক্স। তাহলে এই মানটি আমরা ওখানে বসাইলাম, তাহলে এখানে 2.303 বসাইলাম। যদি আমরা এখানে তাপমাত্রা দেওয়া থাকে এবং তোমার যদি এটি প্রমাণ অবস্থা হিসাব করো অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিসাব করো, গণমাত্রা যদি ভিন্ন হয়, এটা গণমাত্রা যদি ভিন্ন রাখো অর্থাৎ তোমার এই 1 মোল না রেখে আমরা ভিন্ন গণমাত্রা রাখলাম, কিন্তু তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেলসিয়াস রাখি তাহলে সেক্ষেত্রে কি হবে, এই মানটি কিন্তু এটি এখানে যদি বসায় দাও তাহলে তোমার এখানে আর এর মান তখন বসায় দিতে হবে প্রমাণ অবস্থায়, তখন আর এর মানটি এখানে বসায় দিলে, তাপমাত্রা বসায় দিলে তখন যেই মানটি আসবে সেটি তোমার এখানে দেখো
যদি আমরা এই 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 ফ্যারাডে যদি 96,500 কুলম্ব বসায় দেই, তখন এই মানটি শুধু তোমার আসবে ই নট অফ দ্য সেল মাইনাস 0.059 এটি 2 ডিভাইডেড বাই n, আর এটি আসবে লগ, এখানে জানা আছে আমরা এটাকে কিউ দ্বারা সূচিত করলাম এরকম। তাহলে এটিও একটি তোমার কি নার্নস্টের ইকুয়েশনের একটি রূপ। অর্থাৎ এখানে কিউ বলতে যেটি বোঝায় সেটি হলো উৎপাদনের গণমাত্রা, নিচে বিক্রিয়কায়নের গণমাত্রা, তাদের পাওয়ার হবে যতটা ইলেকট্রন দান করে সেটি, এইভাবে। তাহলে এখন তোমরা এই যে কোনো একটি সমীকরণ আমরা ব্যবহার করে এই ধরনের যে কোনো সেলের বা কোষের আমরা ইএমএফ নির্ণয় করতে পারবো। আমরা একটু দেখে নেই একটা ইএমএফ নির্ণয়ের একটা আমরা গাণিতিক সমস্যা দেখি, তারপরে আমরা আসব এটা। এরপরে আমরা একটু একটা উদাহরণের সাহায্যে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করে নেই, তাইলে বুঝতে পারবো নার্নস্ট ইকুয়েশন ব্যবহার করে অপ্রমাণ অবস্থায় কিভাবে কোনো কোষের তড়িৎচালক শক্তি বা ইএমএফ নির্ণয় করা যায়। এটি আমরা জাস্ট ড্যানিয়েল কোষ ব্যবহার করে কিভাবে নার্নস্টের একটি সমীকরণ প্রতিপাদন করা যায় সেটি আমরা দেখলাম, এবং নার্নস্টের সমীকরণ ব্যবহার করে যে কোনো কোষের অপ্রমাণ অবস্থায় তাদের কোষ বিভব নির্ণয় করা যেতে পারে। আমরা একটা উদাহরণ দিলেই সেটি স্পষ্ট হবে, একটু দেখে নাও। -25°C তাপমাত্রায় আমরা যদি টেম্পারেচারকে 25°C ধরে নেই, 25°C তাপমাত্রায় নিম্নোক্ত কোষটির ইএমএফ নির্ণয় করো। এটি কোষটি কি একটু দেখি আমরা, যে নিকেল, এটা সলিড, সে দ্রবণে নিকেল 2+ আয়ন, এটার কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.1 মোলার, নট 1 মোলার, এইটা এখানে লবণ সেতু এটা। তারপরে আছে সিলভার 1+, এটি দেখো 0.2 মোলার, এটি হলো সিলভার ধাতু, এটা সলিড এটি। তাহলে এই কোষটির আমাদের তোমার ইএমএফ কাউন্ট করতে হবে। তাহলে আমরা যদি এখানে দেওয়া আছে, এখানে দেখো দেওয়া আছে তাদের বিজারণ বিভব দেওয়া আছে, এখানে প্রমাণ বিজারণ বিভব ই নট নিকেল 2+ নিকেল, এটা প্রমাণ বিজারণ বিভব হলো -0.25 ভোল্ট, -0.25 ভোল্ট। আবার সিলভার তড়িৎদ্বারের বিজারণ বিভব, সিলভার এটি হলো তোমার +0.80 ভোল্ট। এখন আমরা তাদের এই কোষটির ইএমএফ আমরা নির্ণয় করব অ্যাকর্ডিং টু নার্নস্ট ইকুয়েশন। তাহলে নার্নস্টের সমীকরণ অনুসারে আমরা যদি তাদের এই সমীকরণটা আগে লিখতে হবে কোষ বিক্রিয়াটি কি কি এখানে দেখো, নিকেল 2+ আয়নে পরিণত হচ্ছে, জিঙ্ক সিলভার আয়ন সিলভার ধাতুতে পরিণত হচ্ছে, তাহলে সেখানে নিকেল ইলেকট্রন দান করছে, তাহলে এটার কোষ বিক্রিয়াটি হলো নিকেল প্লাস সিলভার আয়ন, এখানে দেখো সিলভার আয়ন, আর পরিণত হচ্ছে এটা হলো নিকেল 2+ সিলভার। দেখেই বোঝা যাচ্ছে যে এখানে নিকেল 2টি ইলেকট্রন দান করছে, তাহলে সেই ক্ষেত্রে কি আসবে, এটি 2টে সিলভার আয়ন নিবে। তাহলে এখন দেখো বিক্রিয়াটির ক্ষেত্রে নিকেল কিভাবে নিকেল 2+ আয়নে পরিণত হয়, এ 2টি ইলেকট্রন দান করে। আবার সিলভার আয়ন
একটি ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত। তাহলে সমতা মেলানোর জন্য অবশ্যই তোমাকে এখানে দুটি সিলভার আয়ন দিতে হবে। তাহলে ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে কয়টি ইলেকট্রন? দুটি ইলেকট্রন। এখন যদি আমরা সমীকরণটি লিখি তাহলে বুঝতে পারবে যে নার্নস্টের সমীকরণ ই নট অফ ই অফ দ্য সেল, সেটি কি আসবে? ই নট অফ দ্য সেল, ই নট অফ দ্য সেল কি আমরা বলছি মাইনাস চিহ্ন আমরা নিয়ে আসছি, যেহেতু আমরা এখানে বিজারণ বিভব ধরেছিলাম। তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটি কি হবে? ই নট অফ দ্য সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই এখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান করলো? n, nf, n মানে 2, তার মানে এখানে হলো টুয়াইস f, আর হলো কি লগ উপরে আসবে উৎপাদ আয়নের গণমাত্রা। তাহলে উৎপাদ কি ছিল? নিকেল। তাহলে এই যে নিকেল 2+, এটি, আর এটি আসবে কি? এটি আসবে কি এখানে উপরে হলো উৎপাদ আয়নের, উৎপাদ হলো এখানে নিকেল 2+, আর নিচে হলো সিলভার আয়নের গণমাত্রা। এই তাহলে সিলভার আয়নের গণমাত্রা এখানে সিলভার কয়টা ছিল? এখানে 2টা ছিল, তাহলে 2টা হলে এখানে 2 হবে। এইভাবে আমাদের সমীকরণটি লিখতে হবে, এবং সমীকরণটি লিখে এখন অঙ্কটি আমরা করি। যদি বসাই দেই এখানে ই নট অফ দ্য সেল, এখানে কি আসবে দেখো, যদি দুইটাই বিজারণ বিভব দেওয়া আছে তাহলে বিজারণ বিভব দেওয়া থেকে আমাদের এনোড এটার বিজারণ বিভব দেওয়া আছে, তাহলে আমরা ক্যাথোডের বিজারণ বিভব আগে লিখবো। ই নট সিলভার প্লাস কি এটা সিলভার, তারপরে আসবে কি মাইনাস এটা ই নট অ্যানোড, তাহলে ই নট অ্যানোড ডিডাকশন, তাহলে ই নট অ্যানোড ডিডাকশন, তাহলে এটা আসবে মাইনাস ই নট নিকেল 2+ নিকেল, এটি। আর এখানে তুমি একটা যদি 25 ডিগ্রি সেলসিয়াস আমরা বসাইছিলাম তাহলে আমরা একবারেই বসা দিতে পারি, তাহলে সেক্ষেত্রে কি আসবে? মাইনাস পয়েন্ট, ওই যে সমীকরণটি আমরা বসাইছিলাম সেটি আমরা এখানে সরাসরি বসা দিতে পারি। এখানে দেখো যে 0.0592 ডিভাইডেড বাই কি কয়টি ইলেকট্রন আদান প্রদান করছে? 2টি, তাহলে সেটি লগ লগ, আর এটি হলো নিকেল আয়নের গণমাত্রা। নিকেল আয়নের গণমাত্রা ছিল 0.1, আর সিলভার আয়নের গণমাত্রা হলো 0.2 পাওয়ার 2, এটি। এখন এইটাই এখানে দেখো এই যে ই নট অফ দ্য সেল এটি কত ছিল? প্লাস 0.80, আর এটা মাইনাস, মাইনাসে গিয়ে প্লাস হয়ে যাবে, তো মাইনাস সহ আমরা বসাইলাম 0.25, এটি। তাহলে এটি আসবে এত ভোল্ট, এত ভোল্ট। আর এখানে দেখো এই মানটি এখানে থাকবে 0.0592 ডিভাইডেড বাই 2, এটি হবে লগ 0.1, এটা 0.2, এটার স্কোয়ার, এইটি। এইভাবে সমীকরণটি তোমরা যদি সমাধান করতে পারো তাহলে এখানে দেখবে রেজাল্টটি পেয়ে যাবে। তাহলে রেজাল্ট আসবে এটি হলো মানে তোমার এটি আসবে 1.062 ভোল্ট, এটি রেজাল্ট আসবে, এটি আসবে অ্যান্সার। তোমরা এটি করে ফেলবে। তাহলে আমরা দেখলাম যে যে কোনো একটি কোষের অপ্রমাণ অবস্থা বলতে আমরা একটা তাপমাত্রাটা আমরা 25 ডিগ্রি সেলসিয়াস নিয়ে নিয়েছি, আর গণমাত্রাটা যদি আমরা পরিবর্তন করি তাহলে এইভাবে নার্নস্টের সমীকরণের মাধ্যমে আমাদের এই কোষটির ইএমএফ বা কোষ বিভব নির্ণয় করা সম্ভব। আমরা এরকম আরও 2-1টি উদাহরণ করে দেখতে পারি। যেমন আমরা প্রথমেই এই ড্যানিয়েল কোষটা নিয়েছিলাম, তাহলে এই ড্যানিয়েল কোষের এরকম ডাটা সহ আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করি, তাইলে বুঝতে পারবো। এটি একটু দেখে নেই ড্যানিয়েল কোষের ক্ষেত্রে। যেমন জিঙ্ক সালফেট, এখানে জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশন হলো 0.1 মোলার। তারপরে কপার সালফেটের কনসেন্ট্রেশন হলো 0.05, শুধু 0.05, আর এটি হলো কপার ধাতু। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটি আছে জারণে আর এটি আছে বিজারণে। এটি সংক্ষেপে যদি আমরা দেখাই, এখানে জিঙ্ক 2+,
হ্যাঁ, এটি হলো 0.1 মোলার, এটি কপার 2+ আর হলো কপার ধাতু। এটি কপার 2+টি কি ছিল পয়েন্ট, এটি তোমার কি 0.5 ভোল্ট আর এটি 0.5 মোলার এটি ছিল, আর এটি হলো কপার ধাতু। তাহলে কোষ বিক্রিয়াটি আমরা নিচে লিখে নিই। তাহলে কোষ বিক্রিয়াটি লিখে কয়টি ইলেকট্রন আদান প্রদান হয় সেটি আমরা প্রথমে বের করে তারপর বসাতে পারব। তাহলে কোষ বিক্রিয়াটি কি হবে? কোষ বিক্রিয়াটি এখানে দেখো জিঙ্ক আর হলো কপার 2+, এটি আমরা আচ্ছা এটা আমরা এইভাবে লিখে নিই। জিঙ্ক কোষ বিক্রিয়াটি এটি দেখো, আচ্ছা জিঙ্ক যদি আমরা এটা দেখাই, জিঙ্ক কিসে পরিণত হলো? জিঙ্ক 2+ আয়নে পরিণত হলো, অর্থাৎ 2টি ইলেকট্রন দান করেছে। আবার কপার 2+ কয়টি ইলেকট্রন গ্রহণ করেছে? 2টি ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে সেই ক্ষেত্রে আদান প্রদান কিন্তু সেম। তাহলে এই ক্ষেত্রে দেখো এটি কি হবে? কপার। তাহলে কোষ বিক্রিয়াটি হবে জিঙ্ক কি কপার 2+, বাম পাশে আদান প্রদান ইলেকট্রন নাই, এটা কাটা গেল 0, আর এটা হলো জিঙ্ক 2+ আর হলো কপার ধাতু। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ সমান পরিমাণ ইলেকট্রন দান এবং গ্রহণ ঘটেছে, ফলে এই ক্ষেত্রে আমাদের সমীকরণটি লেখা আরো সহজ। তাহলে অতএব নার্নস্টের সমীকরণ হবে, নার্নস্ট সমীকরণ, এক্ষেত্রে নার্নস্টের সমীকরণটা কি হবে? দেখো E of the cell, E0 of the cell minus 2.303 RT by এখানে কি তোমার 2f বা এখানে এটি। এখন বলতে পারো যে এখানে এটি লগ, আমরা এখানে পাওয়ার দিব কিনা, যেহেতু দুইটাই পাওয়ারের আমরা যে কোনো না দিলেও হবে। এটা জিঙ্ক 2+ বিক্রিয়ক আয়নের গণমাত্রা আর হলো উৎপাদ আয়নের গণমাত্রা, এটি হলো এইরকম। তাহলে আমরা এখানে যদি দেখাই যে এখানে আমরা যতটা ইলেকট্রনের দান গ্রহণ করেছে পাওয়ার দিয়েছিলাম, এখানে পাওয়ার দিয়ে নেই, যেহেতু সেই পাওয়ার সেম না দিলে হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা E0 অফ দ্য সেল এটা লিখে ফেলি। তাহলে E0 অফ দ্য সেল, E0 কি এটা আমরা যদি বিজারণ বিভবটা লিখি তাহলে কপার 2+ কপার, হ্যাঁ, মাইনাস এটা যদি বিজারণ বিভব লেখো তাহলে E0 জিঙ্ক 2+, এটা হলো জিঙ্ক, এটি হলো তার প্রমাণ বিজারণ বিভব, আর মাইনাস 2.303 RT by 2f log জিঙ্ক 2+, আর এটা কি এটি হলো কপার 2+ আয়নের ঘনমাত্রা। এইভাবে তোমরা এখন এইখানে যদি তোমাদের ডাটা দেওয়া থাকে যে জিঙ্ক আয়নের তোমার বিজারণ বিভব কত, কপার আয়নের বিজারণ বিভব কত, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমাদের যেহেতু ভিন্ন তাপমাত্রায় বিজারণ বিভব দেওয়া নাই, এই যেহেতু আমরা প্রমাণ বিজারণ বিভব ব্যবহার করব, সর্বদাই আমরা এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা করে নিচ্ছি। তাহলে এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিঙ্ক, হ্যাঁ, জিঙ্ক 2+, এটা জিঙ্ক, এটা E0 অফ দা জিঙ্ক 2+ এর সমীকরণ এটা। এটা তোমার এখন আমরা যদি তাদের ডাটাগুলো বসাই দিই তাহলে দেখো এটা হলো -0.76 ভোল্ট, আর E0 অফ দ্য কপার 2+, কপার এটি হলো 0.34, এটি কি 0.34 ভোল্ট। এখন এখানে আমরা এগুলো বসাই দিলে এটার মানটা চলে আসবে 0.34 ভোল্ট, এটা মাইনাস 0.76 ভোল্ট, আর এটা মাইনাস, এই মানটা আমরা একবারে বসাই দিই যেহেতু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর এর মান তোমরা বসা দিলে পাবে এটা এখানে 8.303 বসাবে, এটা এই মানটাই কিন্তু এরকম মান চলে আসবে। এটা হলো 0.0592 ডিভাইডেড বাই 2, আর এটা হলো লগ
আর এখানে জিঙ্ক আয়নের গণমাত্রা আমাদের কত ছিল 0.1 আর এটি হলো 0.05 এটা যদি স্কয়ার দাও তাহলে এখন এই মানটি এটা রেজাল্ট বেরোবে, এটা রেজাল্ট যেটা আসবে সেটা আমরা একবারে তোমাদের লিখে দিচ্ছি, তোমরা নিজেরা এটা ক্যালকুলেশন করে নাও। তাহলে দেখবে এইখানে আসবে 1.0911 ভোল্ট এটি। তাহলে এইভাবে আমরা দুইটি গাণিতিক সমস্যা আমরা দেখাইলাম, আমরা এইভাবে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো। এবার আমরা একটা দেখি, আমাদের একটা আমরা একটা স্লাইড দেখি, এই স্লাইড থেকে আমরা প্রথম অঙ্কটা দেখি। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই মানটি আমরা প্রথম যে স্লাইডের যে প্রথম যে গাণিতিক সমস্যাটি আছে সেই সমস্যাটি আমরা সমাধান করতে পারি, কারণ এখানে মোট আদান প্রদানকৃত যে ইলেকট্রন সংখ্যা সেটি একটু বোঝার বিষয় আছে, সেটি কিন্তু তোমরা খেয়াল করবে। এটি কিভাবে, এখানে দেখো একটু বড় করে দাও, এখানে দেখো যে এখানে অ্যালুমিনিয়াম, এখানে দেখো যে আমার স্লাইডে যেটা দেওয়া আছে যে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ আয়ন যেটা হলো, এটি প্রথম অঙ্কটি আমরা করতে থাকি, এটি দেখি সেটি হলো ক অ্যালুমিনিয়াম সলিড থেকে এটা অ্যালুমিনিয়াম 3+ আয়নে যাবে। এখানে কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.25 মোলার, আর এটি টিন আয়নের সাথে তার এখানে দেখো টিন 2+, এখানে দেখো স্টেনাস আয়ন 0.15 ভোল্ট 15 তোমার কি মোলার, আর আছে হলো টিন এটা সলিড। এই যে গাণিতিক সমস্যাটি এখানে দেখো আমাদের, আমরা যদি কোষ বিক্রিয়াটি লিখি তাইলে বুঝতে পারবে যে এখানে আরো কিছু দেওয়া আছে, সেটা হলো তাদের যেমন দেয়া আছে তোমার এই তাদের বিজারণ বিভব E0 অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম, তো এখানে দেখো এটা হলো -1.66 ভোল্ট, আর টিনের যেটা দেওয়া আছে এটা Sn2+ থেকে এটা Sn মানে টিন, স্টেনাস থেকে টিন, এখানে দেখো এটা হলো -0.14 ভোল্ট। আচ্ছা এটি, তাহলে এখন কোষ বিক্রিয়াটি আমরা লিখে নিই। তাহলে কোষ বিক্রিয়াটি তোমরা অর্ধ বিক্রিয়ার সমীকরণ হিসেবে আমি যেভাবে লিখি ঠিক সেভাবে লিখবে। দেখো কিসে পরিণত হচ্ছে, অ্যালুমিনিয়াম 3+ পরিণত হচ্ছে, আর টিন 2+, এটা টিন 2+টা কিসে এটা, তাহলে এটি জারণ এটি বিজারণ। তাহলে আমরা জারণ বিক্রিয়াটি আগে লিখি, যেমন অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, তাহলে সে কয়টি ইলেকট্রন দান করলো, 3টি ইলেকট্রন দান করলো। আবার টিন 2+ সে কয়টি ইলেকট্রন গ্রহণ করলো, 2টি ইলেকট্রন। এটা হচ্ছে প্রথমে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়াটা লিখবে, তাহলে এটি টিন। তাহলে এখন দেখো সমতা মিলাতে গেলে অ্যালুমিনিয়াম দান করছে 3টা আর টিন গ্রহণ করছে 2টা, তাহলে আমাদের উভয়কে এটাকে 2 দ্বারা গুণ করলে এখানে 2, আমার এটা হয়ে যাবে 6টি ইলেকট্রন। আর তাহলে এইটাকে গুণ করতে হবে 3 দ্বারা, এটি কি হবে, এটি তোমার 6টি ইলেকট্রন গ্রহণ করে এটা তোমার টিনে পরিণত হবে। এই তাহলে বিক্রিয়াটি কি আসলো, 2Al + 3Sn2+, হ্যাঁ, আর এখানে দেখো এটি কি আসবে 2 তোমার কি Al3+ আর হলো 3Sn। তাহলে মোট আদান প্রদান কিন্তু ইলেকট্রন সংখ্যা কি 6 ইলেকট্রন। এটি তোমরা দেখে নেবে, এটি আমাদের সমীকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নার্নস সমীকরণের জন্য। তাহলে এখন নার্নস সমীকরণটি কি আসবে এই ইয়ার জন্য, তাইলে আমরা লিখব E0 of the cell মাইনাস RT/NF, যেটা বলছিলাম এটি NF না দিয়ে আমরা এখন দিয়ে দিব 6F, কারণ 6টি ইলেকট্রন আদান প্রদান করেছে, তাইলে এখানে আসবে লগ উৎপাদ আয়নের গণমাত্রা, উৎপাদ হলো
অ্যালুমিনিয়াম 3+, তার কয়টা ছিল অ্যালুমিনিয়াম 3+ কয়টা, এখানে দেখো 2, তাহলে 2, এই যে 2, তাহলে পাওয়ার 2, আর এখানে Sn2+, Sn2+ পাওয়ার হলো 3। এবার তোমরা বসিয়ে দিলেই সমস্যাটি সমাধান হয়ে যাবে। এখানে দেখো E0, আমরা যদি এটা বিজারণ বিভব আছে তাহলে সেটা কি, এখানে এটা আছে বিজারণ বিভব, তাহলে এটা আগে লিখবো E0 অফ দা কি Sn2+ হলো Sn মাইনাস E0 কি অ্যালুমিনিয়াম 3+, অ্যানোড ডিডাকশন, এটা অ্যানোড ডিডাকশন, আর হলো মাইনাস RT/6F, এটা 2 পয়েন্ট, এটা লিখতে হবে 2.303 RT, যেহেতু আমরা লগে লিখেছি তাহলে সেটা লগে বসাবে, তাহলে 2.303 RT, এটি আসবে লগ, তারপরে এটি আসবে কনসেন্ট্রেশন দেওয়া আছে, দেখো অ্যালুমিনিয়াম আছে 0.25, তাহলে এটা পাওয়ার হবে কি, পাওয়ার হবে স্কোয়ার, আর এইটা আসবে 0.15, এটার পাওয়ার আসবে তোমার, এটার পাওয়ার আসবে কত, এটার পাওয়ার আসবে 3। এটি বসায় দিলে তোমাদের, এখন তোমরা এখানে সমীকরণটি বসায় দাও, এটি আসবে -0.14, এটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস এটা ভোল্ট মাইনাস 1.66 ভোল্ট, আর এটা আসবে মাইনাস, এটা যেহেতু আমরা 6টা রেখে পুরো এই রেজাল্টটা আমরা যেটা বলছি 2.303 RT, এটা খেয়াল রাখবে, এটা F, এই মানটি আসলো কত 2.303 ইন্টু 8.314, আর টেম্পারেচার হলো 298 কেলভিনে যাবে, আর এটা হলো 96,500, এইটি তোমার যা আসবে এটা হলো 0.0592 এইটি, তাহলে এই মানটি যদি এখানে আসে 0.0592 ডিভাইডেড বাই 6, আর এটি আসবে লগ, এটি যা মান আসে তোমরা তাই বসাবে, 0.25 এটি স্কোয়ার, 0.15 এটি কিউব, এই মানটি, তাহলে দেখবে রেজাল্টটি আসবে, তোমাদের রেজাল্টটি এখানে আমরা করে রাখছি, এটা হলো কিউব 1.517 ভোল্ট, 1.517 ভোল্ট, এই রেজাল্টটি আসবে। তাহলে এইভাবে আমরা যদি তোমার ভিন্ন সংখ্যক সমান পরিমাণে ইলেকট্রন আদান প্রদান না হয়, তাহলে আমাদের সমতাকরণ করে মোট কয়টি ইলেকট্রন আদান প্রদান হয়েছে সেটি কিন্তু আমাদেরকে নির্ণয় করে নার্নস সমীকরণে বসাতে হবে। এভাবে নার্নস সমীকরণের মাধ্যমে আমরা অপ্রমাণ অবস্থায়, অর্থাৎ গণমাত্রার ভিন্ন ভিন্ন গণমাত্রায় কোনো কোষের বিভব আমরা নির্ণয় করতে পারি। এরপর আমাদের আজকের আলোচনার মধ্যে আরেকটি বিষয় ছিল, সেটি হলো যে আমাদের এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে আমরা একটু আলোচনা করতে পারি। এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ সেটা কি, এটি খেয়াল করো, আমরা এখানে কিন্তু ড্যানিয়েল কোষের মধ্যে আমরা 2টি পাত্র নিয়েছিলাম। যদি একটি পাত্রের মধ্যে কোনো তোমার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নিয়ে সেইখানে যদি তোমার কি করা হয়, সেইখানে কোনো রকম অর্ধবেদ্য পর্দা বা তোমার ডায়াফ্রাম দিয়ে কোনো আলাদা না করে সেখানে যদি 2টি তড়িৎদ্বার প্রবেশ করানো হয়, তখন সেই তড়িৎ কোষ হলো তোমার এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। যেটা আমরা আগে পড়ে ফেলেছি সেটি হলো তড়িৎ বিশ্লেষণ কোষগুলো হলো এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। এটি আমরা একটু দেখে নেই, তোমরা আমাদের এই স্লাইডের বিভিন্ন অঙ্কগুলো দেওয়া আছে গাণিতিক সমস্যা, তোমরা এগুলো সমাধান করে দেখবে, এবং যেখানে কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে সেগুলো আমাকে ইনবক্সে লিখতে পারো, আমরা সেগুলো সমাধানের চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, জাস্ট আমরা অল্প একটু আলোচনা করব, সেটা হলো এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, যেটি আমরা আমাদের আজকের আলোচনায় রেখেছিলাম। এটি আমরা আগের আমাদের পূর্বের ক্লাসগুলোতে আমরা এটি আলোচনা করেছিলাম, জাস্ট একটু আমি আলোচনা করছি। তারপরেও এক প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষ, এটি কি খেয়াল করো, যদি একটি চেম্বার এরকম একটি পাত্রের মধ্যে কোনো তড়িৎ বিষয়ক পদার্থের দ্রবণ নিয়ে সেখানে যদি আমরা 2টি তড়িৎদ্বার প্রবেশ করে, এখানে এই কোষের দ্রবণকে কোনো পর্দা দ্বারা আলাদা করা হয় না বা কোনো 2টা পাত্রেও সংগঠিত করা হয় না, তখন সেটাকে বলা হয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। তাহলে এইটি
শুধুমাত্র তড়িৎ বিশ্লেষণ কোষ। তাহলে এই আমরা আগের আমাদের পূর্বের ক্লাসগুলোতে কিন্তু এটি এর মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এখানে তড়িৎ উৎপন্ন হয়। এখানে তোমার এই তড়িতের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। সেটি হলো এখানে দেখো, তুমি যদি কোষটি চালনা করো, এখানে বাইরের বিদ্যুৎ উৎসের সাথে এটাকে সংযুক্ত করতে হয়। ফলে এটি যদি আমরা এখানে যদি যে কোনো তড়িৎ বিষয় পদার্থের দ্রবণ রাখি, হ্যাঁ, রেখে দুইটা তড়িৎদ্বার রাখি, তাহলে একটি তড়িৎদ্বারে তোমার জারণ বিক্রিয়া করবে, অপর তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া করবে। এক্ষেত্রে আমরা আমাদের পূর্বের ক্লাসগুলোতে আমরা তড়িৎ বিশ্লেষণ কোষ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এইখানে এই ক্লাসের এই এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব না। সেক্ষেত্রে তোমরা একটু দেখে নেবে যে তড়িৎ বিশ্লেষণ কোষটি আমরা আগের ক্লাসগুলোতে কিন্তু আলোচনা করেছি। আমরা এই তড়িৎ বিশ্লেষণ কোষের যেমন মনে করো সোডিয়াম ক্লোরাইডের বিগলিত দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ বা অ্যালুমিনিয়াম ধাতুর আমরা নিষ্কাশনও পড়িয়েছিলাম, এগুলো একটু আগে দেখে নিবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।